أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد সম্মানিত দেশবাসী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। গত দুদিন কনকনে ঠান্ডার জন্য লাইভে আসতে পারিনি, আজকে আসলাম। তবে আজকে অনেকটা শীত একটু কম লাগতেছে, সেই জন্য আজকে আশা করি আমার তেমন কষ্ট হবে না। তবে আজকে এই যে লাইভের যে বক্তব্যগুলো দয়া করে আপনারা শেয়ার করে দিবেন। আমার প্রত্যেক রাজনৈতিক সচেতন ব্যক্তির, যারা শান্তিপ্রিয় ব্যক্তি, কোনো দল মত নির্বিশেষে, আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করব না, কোনো রাজনৈতিক দলের নেতার নাম উল্লেখ করব না। শুধু বলবো, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম কোনো দেশের আধিপত্য মুক্ত রাখতে চান আগামী 5 বছর, তারা আমার এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন। তবে হ্যাঁ, যদি আপনার ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা আমি বলি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি অনাকাঙ্ক্ষিতভাবে এই দীর্ঘ ভিডিওর কোনো কথা আপনার মনে কষ্ট যায়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। প্রয়োজনে আমি আমার এটা সংশোধন করব। আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিশাল। খালেদা জিয়ার অর্থাৎ বাংলা লুৎফুন্নেসার মৃত্যুর সময়ক্ষণ নিয়ে গুঞ্জন এবং তার একটা সুরাহা। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বিএনপি থেকে সালাউদ্দিন তারেক, কারা জামাত ক্ষমতা আসলে পার্থিব বা ক্ষতিগ্রস্ত হবে, জামাত ক্ষমতা আসলে ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ শাহ আলম, ওয়ালাইকুম আসসালাম। যারা আছেন সালাম দিবেন, আমি সালাম একেবারেই নেব। তবে বারবার সালাম দিতে গেলে আমার বক্তব্যের ধারাবাহিকতা লঙ্ঘিত হয়। মাঝে মাঝে আমি আশা হারাই ফেলাই, বয়স হয়েছে তো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে করবে, পরাজিত শক্তি নিশ্চিত পরাজিত জেনে কারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এই ব্যাপারে আমার একটু অভিমত। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে জামাত ইসলামী বাংলাদেশের বা শান্তিপ্রিয় জনগণ যারা আছেন, যারা ভোট দিবেন, তাদের করণীয় কি? আমরা বিগত নির্বাচনগত দেখেছি, ডাকসু, চাকসু, রাকসু, জকসু, গকসু, সাতসু যত নির্বাচন হয়েছে, সব নির্বাচনে ফলাফল প্রকাশে গড়িমসি করা হয়েছে। ফলাফল প্রকাশে যদি গড়িমসি করা হয়, আমাদের করণীয় কি? 6টা পয়েন্ট আমি নোট করেছি। ভিডিওটা অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘ হবে। কে দেখবেন কে দেখবে না এটা আমার বিষয় নয়। বিষয় হলো আমি জিনিসটা জাতির সামনে তুলে ধরা। মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া এবং অত্যন্ত দুঃখ, দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করে বাংলা লুৎফুন্নেসা, বাংলার ক্ষণকালের আওরঙ্গজেবের সহধর্মিনী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন, আলমার হয়ের উদ্দেশ্যে চলে গেছেন। অনেক লোকে গুঞ্জন সৃষ্টি করেছে, গুঞ্জন আছে উনি নাকি আরো আগে মারা গেছেন। আরো আগে মারা গেছেন কি মারা যান নাই, বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেদিন মৃত ঘোষণা করেছেন তাকে আমরা সেদিনকেই আমরা মৃত্যু তারিখ হিসাবে ঘোষণা করতে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, এতে কোনো সন্দেহ নাই। এটা পার্থিব হিসাব, দুনিয়ার হিসাব। সরকার যেদিন ওনার মৃত্যু ঘোষণা দিয়েছে ওটা আমরা মানব, না মানলে আমরা রাষ্ট্রদ্রোহী আচরণ করব। তবে কিছু লোক এসে ট্রল করেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, খালেদা জিয়ার মৃত্যু নাকি আরো আগে হয়েছে। আমি একজন হাসপাতালের নার্সের বক্তব্য দেখলাম, তারেক জিয়াকে ট্রল করে বলা হয়েছে,
মাকে নিয়ে রাজনীতি করছে। বোন, তারা মা ছেলে যদি মৃত্যু নিয়ে রাজনীতি করে, মা তাকে কষ্ট দেয়, আমাদের কিছু করার নেই। মা এবং ছেলে আখেরাতে এটা হিসাব নিকাশ করবে। তবে একটা কথা বলে রাখি, যে একজন নেককার মহিলা, নেককার পুরুষ, আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, যখন তার মৃত্যু সন্নিকটে আসেন, হযরত আজরাইল আলাইহিস সালাম বনী ইসরাইলের নবীদের যেভাবে জান কবজ করেছেন সেভাবেই করেন। কারণ আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতদের মধ্যে সব লোক হবে আল্লাহওয়ালা লোকেরা, দিনদার লোকেরা, আলেম ওলামা লোকেরা হবে বনী ইসরাইলের নবীদের সম্মান। এই জন্য প্রত্যেক নবী রসুলের পূর্বে যারা এসেছেন, নবী রাসূল যারা আক্ষেপ করতেন আমাদেরকে এই জামানার নবী না বানাইয়া যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, খুবই গর্বিত হইতাম। হযরত মুসার কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছেন রূহ কবজের জন্য, কি আচরণ করেছেন এবং সালাম না দেওয়ার কারণে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি আচরণ করেছেন সব আমরা জানি। যদি আল্লাহ পাকের রসুলের হাদিসের এই কথা সত্য হইয়া থাকে, প্রত্যেক নেককার উম্মত মুহাম্মদের রূহ কবজের সময় যারা আল্লাহর খুব প্রিয় বান্দা, আবার বলছে আল্লাহ খুব প্রিয়তম বান্দা রসুলের উম্মত, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন, এসে বলবেন, জনাব দুনিয়াতে কোনো কাজ থাকলে আপনি সেরেলেন, দুনিয়াতে কোনো কাজ থাকলে আপনি সেরে লন, কাউকে কোনো কথা বলতে হইলে করে লন, আল্লাহ অধীর আগ্রহে আল্লাহ আপনার জন্য আসীন হয়েছেন, আপনাকে সাথে সাক্ষাৎ করবেন। ওই নেককার নেক দিল বান্দা বলবে, দুনিয়াতে আমার কোটি কোটি কাজ আছে, হাজার হাজার কাজ আছে, আল্লাহকে অপেক্ষায় রেখে আমি এই দুনিয়ার চেহারা আর দেখতে চাই না, আমাকে দ্রুত আল্লাহর কাছে নিয়ে চলেন, আমি আল্লাহর দিদারে হাজির হব। আমাদের খালেদা জিয়া একজন বিদ্বেষী নেককার মহিলা, গণতন্ত্রে আপোষহীন। ওসমান বিন শরীফ হাদি বলেছেন, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে, বাংলাদেশ কাঁদলে দেখবেন খালেদা জিয়া কাঁদে, বাংলাদেশ হাসলে মনে করবেন খালেদা জিয়া হাসে। আমাদের দেশপ্রেমিক সেই বাংলার লুৎফুন্নেসা, বাংলার আওরঙ্গজেবের সহধর্মিণী, নিশ্চয় আমরা সাতার জানাজায় দেখতে পেয়েছি, তার প্রতি 18 কোটি মানুষের অশ্রু নিংড়ানো কৃতজ্ঞতা প্রমাণ করে যে তিনি আল্লাহর একজন নেককার বান্দা। এই নেককার বান্দা যদি মৃত্যুবরণ করেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার জানাজা হওয়ার পরে তিনি আল্লাহর কাছে চলে যান, তিনি আল্লাহর কাছে যেতে পারেন। পৃথিবীর আনুষ্ঠানিকতা জানাজা পড়া শেষ হইলে, কবরস্থ করলে তার আত্মা আল্লাহর আলমে আরওয়ায় চলে যায়। এটা আমি যতটুকু স্টাডি করেছি ততটুকু। যদি খালেদা জিয়ার মৃত্যু পূর্বে হইয়া থাকে এবং কেউ গোপন করিয়া থাকে, কেউ রাজনৈতিক সুবিধার্থে এটা লিঙ্গার করিয়া থাকে, লঙ্গার করিয়া থাকে, দীর্ঘায়িত করিয়া থাকে, ঘোষণায় যে দেরি থাকে, তাহলে মোহতারাম খালেদা জিয়া আল্লাহর কাছে, আল্লাহর রাজ্যে, আল্লাহর আরশে মহল্লায় হাজির হইতে যে কষ্ট উনি পেয়েছেন, যে দুঃখ পেয়েছেন, এই দুঃখের হিসাব যারা ওনার মৃত্যুর সংবাদ দিয়া যদি নাটক করিয়া থাকেন তারাই দায়ী থাকবেন, আমরা নয়। আমার সবিনয় আবেদন, যারা এই সৎ বান্দার, সতী বান্দার আল্লাহ দিদারে বাধা দিয়েছে রাজনৈতিক স্বার্থে, এ সতী বান্দাকে কষ্ট দিয়েছে তার আত্মাকে দুনিয়াতে রেখে, আমি আবার বলছি যে যারা আল্লাহর এই সতী বান্দাকে ইন্তেকালের পরেও তার আত্মাকে আলমে আরোহায় উঠতে, আল্লাহ দিদারে হাজির হইতে বাধা দিয়েছে, তার আত্মাকে কষ্ট দিয়েছে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, আল্লাহ পাক যেন তাদের সে রাজনৈতিক চিন্তা চেতনা কর্মকাণ্ডকে টেনা টানা করে ফেলান, ধ্বংস করে দেন, ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দেন, তাদেরকে যেন ইতিহাস থেকে বিলুপ্ত করে দেন, তাদের উপর যেন আল্লাহর গজব পড়ে যায়। আমিন। সারা বাংলাদেশের সকল শান্তিকামী মানুষ আমিন বলবেন, যদি মোহতারাম খালেদা জিয়াকে আপনারা ভালোবেসে থাকেন। 2 নম্বর পয়েন্ট, আমি বলেছিলাম
তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেয়া হচ্ছে না। তারেক রহমান তো নিজে বলেছেন, আমি আমার নিজের ইচ্ছায় দেশে যেতে পারি না। আজকে জনাব তারেক রহমান, মরহুম শহীদ রাষ্ট্রপতি এবং শহীদ খালেদা জিয়ার সুপুত্র, আপনি আমাদেরকে যে ব্যাখ্যা দিবেন এই কথার কারণ কি? দেশ আপনার, আপনি হয়তো আরেকটা দেশের নাগরিক, দেশ আপনার, আপনার মা বাবা এই দেশের, আপনার দাদা দাদি, পিতা প্রপিতামহ এই দেশের নাগরিক, আপনি এই দেশের নাগরিক। হয়তো প্রতিকূল পরিবেশে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আপনি দেশান্তরিত হয়েছেন। বাংলাদেশে আমার এই সোনার বাংলাদেশে আসতে আপনার স্বাধীন ইচ্ছার প্রতিফলন আমরা পেলাম না কেন? কারা আপনাকে বাধা দিচ্ছে? এই কথাটা আপনি ক্লারিফাই করবেন। জনগণ গুঞ্জন উঠেছে ভারতের সাথে আপনারা কি চুক্তি করে এসেছেন। আসলে কি সত্য? আর যদি সত্য না হয়ে থাকে আপনি ক্লারিফাই করবেন। বনি আমিন যদি মিথ্যা বলে তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেন। আর আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার এত শখ থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়া একটা প্রতিবেশী ঔপনিবেশিক শক্তির কাছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়া প্রধানমন্ত্রী এত শখ থাকে, আপনার মতো লোককে আমরা প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি নয়। আমাদের স্লোগান একটা, বাংলাদেশ না ভারত, বাংলাদেশ বাংলাদেশ, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমরা 1971 সালে আমাদের পিতারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছেন, তারা বলছে ঢাকা না ফিন্ডি। আমরা সবাই বলেছেন, আমাদের পিতামহরা বাপ চাচারা বলেছেন ঢাকা ঢাকা, ঢাকা না ফিন্ডি, ঢাকা ঢাকা। তাহলে বুঝতে পারতেছেন আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেয়ে আমরা আরেকটা উপনিবেশিক শক্তির কলোনিতে পরিণত হয়েছি, সেটা হলো দিল্লির কলোনি। এখন আমাদের স্লোগান একটা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আরে ঢাকা না দিল্লি, এই স্লোগানটা ঢাকা ঢাকা যখন উচ্চারণ হয়, কিছু ভারতীয় কুলাঙ্গার, এদেশীয় কুলাঙ্গার, এদেশীয় জারর সন্তান, পতিতাদের সন্তান, গোসিটি বেগমের সন্তান, তারা আমাদের ঢাকা ঢাকাকে ট্রল করে বিভিন্ন রকমের কটূক্তি করে আমাদেরকে উত্তপ্ত করে। আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এবং গণভোটে ব্যালট বিপ্লবের মাধ্যমে, ভূমিধস বিজয়ের মাধ্যমে আমরা ওই বাংলাদেশি কুশীলবদের, ভারতীয় কুশীলবদের, পরাশক্তির কুশীলবদের, ভারতীয় উপনিবেশিকতার কিছু কুশীলবদের, দালালদের, প্রথম আলো এবং ডেইলি স্টারের দালালদের আমরা ধাত ভাঙা জবাব দেব যে আমাদের দেশ বাংলাদেশ, বঙ্গদেশ নয়। আমাদের দেশ আমাদের দেশের রাজধানী কলকাতা নয়, চেন্নাই নয়, মহারাষ্ট্র নয়, দিল্লি নয়। আমাদের বাংলাদেশের রাজধানী হইল ঢাকা। এবং আমরা আমাদের দেশের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি স্বাধীন সার্বভৌমভাবে প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব। মায়ানমার যদি আণবিক বোমা তৈরি করতে পারে, ভারত যদি আণবিক বোমা তৈরি করতে পারে, আমরা কেন পারব না? আমরা প্রয়োজনে জাতিসংঘের পারমাণবিক কমিশনের অনুমোদনের আলোকে আমরা 2টি গোপন পরাশক্তি যাদের কাছে পারমাণবিক শক্তি আছে তাদের মোকাবেলায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরাও আমাদের রাষ্ট্রীয় প্রতিরক্ষার জন্য যাহা প্রয়োজন তাহা গ্রহণ করব। আর যদি আপনি এই ধরনের কোনো চুক্তি করে আসেন তাহলে দয়া করে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন আপনার হৃদয় থেকে বিতাড়িত করুন। নচেত আপনাকেও, আপনার মাতা, আপনার পিতা তারা চলে গেছেন। আমি জানি বিএনপির মধ্যে 2টা দল আছে, একটা খালেদাপন্থী, একটা আপনার তারেকপন্থী। আপনি হলেন আপনার মায়ের সরকারি থাকা অবস্থায় বিরোধী দল, আপনার মা ছিলেন সরকারি দল। আপনার মার কথা আপনি শুনতেন না,
আপনার মার কথা আপনি না শুনে 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত যে বিতর্ক সৃষ্টি করেছেন, আমাদের ৬০ দলীয় ঐক্য জোটের ইজ্জত সম্মান বুলুণ্ঠিত করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব 17 বছরের জন্য হারিয়ে গেছে। আবার এই স্বাধীনতা সার্বভৌমত্ব উদ্ধার করতে আমাদের অন্তত 50,000 লোককে জীবন দিতে হয়েছে। 1 লক্ষ লোকের অঙ্গহানি হয়েছে, যেটা 1971 সালেও সম্ভব হয়নি। এখন আমি বলবো, বিএনপি আসলে কাদের লাভ কাদের ক্ষতি, জামাত ইসলামী ক্ষমতা আসলে কাদের লাভ কাদের ক্ষতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, লাভ হলো 1 নম্বরে আমাদের উপনিবেশবাদী ভারত, মায়ানমার, তারা যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের উপর ছড়ি ঘুরাতে পারবে। আর লাভ তাদের যারা কায়েমি স্বার্থবাদী, যারা প্রশাসনে কিছু কিছু লোক গাঁপটি মারি বসে আছে, যারা ঘুষ খেতে পারবে না, কিছু টেন্ডারবাজ, তারা 100 টাকার সরকারি বরাদ্দকে 30 টাকা কাজে লাগাইয়া 70 টাকা লুটপাট করতে পারবে না। তারা যারা ওই সকল প্রশাসনিক আমলারা যারা টেন্ডারবাজির উপর পার্সেন্টেজ করবে, ওই সকল প্রশাসনিক ব্যক্তিরা যারা তৃণমূল পর্যায়ে 50,000 টাকা বরাদ্দ হইলে 25,000 টাকা সচিবালয়ে রেখে দিবে, বিভাগীয় পর্যায়ে 10,000 টাকা রেখে দিবে, জেলা পর্যায়ে আরো কিছু কেটে যাবে, সেই 50,000 টাকা তৃণমূল পর্যায়ে লাখের জন্য বরাদ্দ হবে, কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষ পাবে 5,000 টাকা। ওই জনের লোকেরা লাভবান হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা ক্ষমতায় বসান। আর জামাত ইসলামীকে ক্ষমতায় বসাইলে পরিণামে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বাংলাদেশের আমলাতান্ত্রিক একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের লোকেরা চায় না কোনো দেশপ্রেমিক সৎ যোগ্য নেতৃত্ব এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হোক। আসীন হইলে তারা সচিবালয় থেকে, বিভাগ থেকে, জেলা থেকে জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ পার্সেন্টেজ হারে কেটে কেটে 100 টাকা জনগণের কাছে পৌঁছাবে 5 টাকা, সেই তারা পারবে না। জনগণের জন্য যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো খাতে কোনো প্রজেক্ট থেকে 100 টাকা বরাদ্দ হয়, সে 100 টাকায় ইমপ্লিমেন্ট ইউটিলাইজ বাস্তবায়ন হবে। এতে করে তাদের বাড়াবাতে ছাই পড়বে। এই জন্য আমলাতান্ত্রিক সেই জটিল সিন্ডিকেট যারা প্রশাসনে আছে, সচিবালয়ে আছে, সিভিল প্রশাসনে আছে, মার্শাল প্রশাসনে আছে, পুলিশ প্রশাসনে আছে, নেভাল প্রশাসনে আছে, অন্যান্য প্রশাসনে আছে, বেসরকারি প্রশাসনে আছে, তারা চাইবে না কোনো দেশপ্রেমিক ক্ষমতায় আসুক, যারা জনদরদি ক্ষমতায় আসুক। এই জন্য তারা বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং করবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। কারণ নির্বাচন পরিচালনা করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা স্ট্যাম্প সম্পন্ন কমিশন। সেই কমিশনের অধীনে থাকবে ডিসি, সেই কমিশন অধীনে থাকবে ডিভিশনাল কমিশনার, সেই কমিশনের অধীনে থাকবে ইউএনও সহকারী রিটার্নিং অফিসার, সেই কমিশনের অধীনে থাকবে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের বা অন্যান্য অফিসিয়াল প্রিজাইডিং অফিসার, সেই কমিশনের অধীনে তারা বিভিন্ন অফিস আদালতের অফিসার কর্মকর্তা, স্কুলের হেডমাস্টার, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্রিন্সিপাল। এরপরে থাকবে সহকারী প্রিজাইডিং অফিসার, যারা 16,000 গ্রেডের চাকরি করে, তারা শিক্ষক, সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, এমনকি প্রধান শিক্ষক। আর ফলিং হিসাবে থাকবে যারা তার সে অধস্তন অফিসাররা। এরা সবাই আমলাতান্ত্রিক চেইন অফ কমান্ডে থাকবে। অতএব এখান থেকেই যারা আমলাতান্ত্রিক এই চেইন অফ কমান্ডে যারা থাকবে, তারাই হলো আমলাতান্ত্রিক একটা এই নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এই
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। তারা কি করবে? 1 নম্বরে ব্যালট বাক্স ছিনতাই করতে পরাজিত শক্তিকে সাহায্য করবে। ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে, ব্যালট বই ছিনতাই করে নিয়ে তারা ধান খেতে জঙ্গলে বসে সেল মারবে। আবার তারা সশস্ত্র মহড়ার মাধ্যমে সেই ব্যালট পেপার আবার গণার পূর্বে কেন্দ্রে আনি জমা দেবে বা গুনবে। 2 নম্বর, তারা যেখানে তাদের ভোটার সবচাইতে কম সেখানে সংঘবদ্ধভাবে দাঙ্গা হাঙ্গামা করবে। নির্বাচন কমিশন যেন সেখানে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়। আমি আবার বলছি, যে সকল কেন্দ্রে ওই কায়েমি স্বার্থবাদীর প্রার্থীদের ভোটার কম, তাদের বিরোধী শক্তিদের ভোটার বেশি, সেখানে সুকৌশলে তা দাঙ্গা হাঙ্গামা করবে। প্রতিপক্ষের আপাত বিজয়ী প্রার্থীদের তারপরে এই এজেন্টদের ধাক্কাইয়া দুক্কাইয়া তুলে দেওয়ার পর তারা একচেটিয়া তারা বসে সিল মারবে। সহকারী প্রিজাইডিং অফিসার থেকে সে ব্যালট পেপার কেড়ে নেবে, প্রিজাইডিং অফিসারকে জিম্মি করবে। 1, শারীরিক অনিচ্ছা সত্ত্বেও জিম্মি করবে। 2, মানসিকভাবে অর্থ বিত্ত সম্পদ দিয়ে তাকে বুক করবে এবং তারে বিভিন্ন রকম ভয় ভীতি দিয়ে, বোমা দিয়ে তার পরিবারের উপর অত্যাচার করবে, হুমকি ধমকি দিয়ে তাকে বাধ্য করবে এই কাজ করতে। অতএব এই হইল তাদের ব্যাপার। আর 2 নম্বর, সশস্ত্র মহড়া। পরাজিত শক্তি তাদের পরাজয় জেনে কতিপয় গুন্ডা দিয়ে তারা সশস্ত্র মহড়া দিবে। সশস্ত্র মহড়া দিয়ে বাড়ি বাড়ি সাধারণ ভোটারদেরকে হুমকি ধমকি দিবে। বাড়ি বাড়ি তারা সাধারণ ভোটারদেরকে হুমকি ধমকি দিবে, সাধারণ ভোটার যেন ঘর থেকে না বের হয়। নির্বাচনের পূর্ব রাতে তারা বিভিন্ন ধরনের কারিশমা করবে, বোমাবাজি করবে, অর্থাৎ দুর্দর্শ আচরণ করবে, যাতে করে মানুষ ভয়ে বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য বের হইতে না পারে। এমনকি যে বাড়িতে, যে মহল্লাতে ভোটার বেশি, সেই মহল্লাতে ভোটাররা যেই পথে কেন্দ্রে যাবে সেই জায়গায় তাহারা সশস্ত্র পহরা বসাবে, জানে করি এই বাড়ির কোনো ভোটার ভোট কেন্দ্রে যেতে না পারে। এরপরে পুলিশ প্রশাসনের কিছু অংশকে তারা বুক করবে, কারণ তারা তো সশস্ত্র পাহারা দিবে। পুলিশ প্রশাসনের কিছু লোককে তারা বুক করবে বা পুলিশ প্রশাসনও বুক হবে। সবাই যারা বুক হবে না, ওইসব পুলিশদেরকে ওই দুর্নীতিবাজ পুলিশরা বাধ্য করবে, চাকরির হুমকি দিবে, ধমকি দিয়ে তারা সেই প্রশাসনকে কন্ট্রোল করে তারা এই তাদের পক্ষে যা করার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সমস্ত কিছু তারা প্রতিপালন করবে। এরপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশ প্রশাসন হয়তো বাধ্য করতে পারে, যান নিয়ে যদি যেতে চান তাহলে আমরা যা বলি তাহা আপনাদের করতে হবে। এমনকি সেনা পহরায় যদি থাকে, সেনাবাহিনীর প্রশাসনকেও তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, আগামীতে নির্বাচনী ফসলা শুরু হয়েছে। নির্বাচনী ফসলা শুরু করার সময় তারা ইচ্ছাকৃতভাবে পরাজিত শক্তি ইচ্ছাকৃতভাবে বিজয় শক্তির মিছিলে হামলা করবে, সারা বাংলাদেশ ব্যাপী হামলা করে একটা রক্তপাত সৃষ্টি করে রাষ্ট্রীয়ভাবে যেন নির্বাচন বন্ধ হয়ে যায়, এই ধরনের ইঞ্জিনিয়ারিংও তারা করতে পারে। অতএব এই ব্যাপারে যারা বিজয়ী শক্তি থাকবেন তাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে প্রশাসনিকভাবে সহযোগিতা নিতে হবে। আর এখন ক্যামেরার লোক, প্রত্যেক যারা নির্বাচনে মিটিং করবেন, প্রত্যেকের কাছে আপনাদের কাছে যেন ক্যামেরা থাকে, যে কে কি আচরণ করতেছে এটা ডকুমেন্ট থাকে, এবং যারা যারা করেছে তাদের বিরুদ্ধে যেন নির্বাচন কমিশন পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়, সেই ধরনের ডকুমেন্ট আমরা সংগ্রহ করবেন। আর জামাত ইসলামের লোকদের প্রতি দায়িত্ব এইটুকু, আপনারা, আমি জানি দীর্ঘদিন আপনারা কোন রকম অবৈধ উপায়ে জাল ভোট দিয়ে কোন রকমের
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করি, জামাতে আপনাদের জয়ের কোনো ইতিহাস আমার নাই। যদি থাকতো বহু আগেই আমি বলতাম। তবে যারা ভোট দিবে নারী পুরুষ সম্মিলিতভাবে তাদেরকে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করার প্রস্তুতির মানসিকতা নিয়ে আসতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে যদি 1000 ভোটার থাকে, নারী পুরুষ মিলি 500 প্রতিরোধী ব্যক্তি কেন্দ্রের আশেপাশে প্রশাসনের, যাতে করে আইন অমান্য না হয় সেইভাবে আপনারা অবস্থান করবেন, যাতে করে আপনাদের এজেন্টদেরকে কেউ কেন্দ্র থেকে ধাক্কায় বের করলে আপনারা যেন তড়িৎ গতিতে সেই ব্যবস্থা নিতে পারেন এবং আপনাদের এজেন্টকে পুনরায় সেই কেন্দ্রে সংস্থাপন করে ভোট দানে সরকারকে সাহায্য করবেন। আপনারা মনে রাখবেন, এই নির্বাচন নয়, এটা হয়ে যাচ্ছে বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটা হবে শান্তিপ্রিয় যুদ্ধ, রক্তাক্ত যুদ্ধ নয়। কিন্তু উপনিবেশিক কুশীলবদের মিডিয়া, উপনিবেশিক কুশীলবদের আনুগত্যশীল প্রশাসন, দুর্নীতিবাজ প্রশাসন, যারা নির্বাচন প্রশাসনের অধীনে কাজ করবে, তারা এবং আপাত পরাজিত শক্তি অর্থের বিনিময়ে তাদের সাথে ক্রয় বিক্রয় চুক্তিতে এমন ব্যবস্থা করবে যাতে করে কোনো জেলার, কোনো কেন্দ্রের, কোনো আসনের নির্বাচন বন্ধ হয়ে যায়। তারা যখন দেখবে এই আসনে তারা পরাজিত হবে, আমি বিএনপিকেও পরাজিত শক্তি বলছি না, জামাতকেও বিজয় শক্তি বলছি না, জামাতকেও পরাজিত শক্তি বলছি না, বিএনপিও পরাজিত শক্তি বলছি না কোনো স্বতন্ত্র প্রার্থী বা বিএনপির অন্যান্য শরিক দলের প্রার্থী, কিংবা বলতেছি না জামাত ইসলামের অন্যান্য শরিক দলের প্রার্থী বলছি। আমি সেখানে দুইটা শক্তির কথা বলছি, একটা আপাত পরাজিত শক্তি, একটা বিজয়ী পরাজিত শক্তি। আপাত পরাজিত শক্তি তারা হাজার চেষ্টা করবে, অর্থ ডালবে, টাকা ডালবে, কারণ এই টাকাটা আসছে ভারত থেকে। এ চালক তো 400 কোটি টাকা দিয়েই ফেলেছে। আমার যতটুকু জানা আছে আরো 600 কোটি টাকা ওয়েটিং লিস্টে আছে। এ চালক নয়, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুট করেছে, তারা হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে হাজির হয়েছে, হাজির হচ্ছে এবং হাজির হবে। অতএব এই অর্থ, অবৈধ অস্ত্রের মোকাবেলা করতে হলে আমাকে আপনাকে জীবন দিতে হবে অবলীলায়। আর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু দেশপ্রেমিক সেনাবাহিনীর নয়, আমাদেরও আছে। অতএব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার দেখতে পেলাম, জামাত ইসলামের 50 লক্ষ নির্বাচনের কর্মী আগামী 12ই ফেব্রুয়ারি থেকে যেন ঘুম না যায়, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে সুষ্ঠুভাবে জয়ী হন কিংবা পরাজিত হন, সুষ্ঠুভাবে প্রতিটা ভোট, প্রতিটা কেন্দ্রে, প্রতিটা ভোটের হিসাব নিকাশ আপনারাতে বুঝিয়ে না দেয়। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনার জামাত ইসলামের যারা এজেন্ট আছেন, সেখানে তো আপনারা এজেন্ট হিসেবে ভূমিকা পালন করার পর নির্বাচন কমিশনের অধীনে প্রিজাইডিং অফিসার আপনাদের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নিবে। সেই স্বাক্ষরটা নিবে এই জন্য, কারণ আমি নিজেও এই জিনিসটা দেখেছি যখন আমি নির্বাচনের দায়িত্ব পালন করেছি, যে হারু পার্টি, পরাজিত পার্টি, সে পরাজয় জেনে ওই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এই ধরনের কাগজে স্বাক্ষর না দিয়ে ফালায়। সে স্বাক্ষর না দিয়ে ফালায়। তো নির্বাচন কমিশন যে কোনো কলা কৌশলে স্বাক্ষর জাল করিয়ে যে কোনোভাবে ওটা বৈধ করে। তবে আপনারা আপনাদের স্বাক্ষর দিবেন সেখানে ঢোকার সময়, কিন্তু পরাজিত স্লিপে কোনো স্বাক্ষর দিবেন না। ফলাফল সুষ্ঠুভাবে আপনাদের উপস্থিতিতে
নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার বৃন্দ তন্ন তন্ন করে যখন গণবে, প্রতিটা মার্কার দিকে আপনারা খেয়াল করবেন, কোন মার্কার কয়টি ভোট। আমি এ প্রসঙ্গে একটা কেসের স্টাডির কথা বলি। 2001 সালে একটা জায়গায় সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে আমি নিয়োজিত ছিলাম। সেখানে নৌকার প্রার্থী বলল যে দানের শীষের প্রার্থীর ভিতরে নৌকার ভোট আছে। চেক করা হলো, চেক করে করে সেখান থেকে 3টা ভোট আমরা নৌকার ভোট পেলাম। এখন দানের শীষের প্রার্থী গো ধরল। আমাদের এখান থেকে যখন 3টা ভোট পাওয়া গেছে, ঠিক আছে, আওয়ামী লীগের ব্যালট বাক্সের বান্ডিল থেকেও আবার পরীক্ষা করা হোক, সেখান থেকে 35টা ভোট পাওয়া গেল দানের শীষের ভোট বলে নৌকার বান্ডিলে ঢুকে গেছে। দেখেন, 3টার জন্য ব্যবসা করলো, তারা 32টা হারালো। অতএব আমি আপনাদেরকে বলি, সবিনয় বলি, প্রত্যেকটা মার্কার ভোটার স্ব বান্ডিলে মুড়িবদ্ধ বা হয়েছে কি না, কতটা ভোট পেয়েছে, কোন বুথে কয়টা ভোট হয়েছে, কতটা ভোট কালেকশন হয়েছে, এই হিসাব আপনারা রাখবেন। কারণ আপনাদের কাছে একটা কপি থাকবে ভোটার লিস্টের, সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে একটা ভোটার লিস্ট থাকবে, ভোটার লিস্টের কতটা ভোট হয়েছে, কত ভোটে, প্রত্যেকটা ভোটের পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব আপনারা গ্রহণ করবেন। তবে একটা কথা আছে, কিছু কিছু ব্যালট হারিয়ে যায়, এই জন্য কিছু অসচেতন লোক তারা কি করে ব্যালট পেপারটা বাড়িতে নিয়ে যায়, আজ নির্বাচনের চিঠিটা, প্রার্থীর চিঠিটা ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয়। কিছু কিছু ব্যালট পেপার আছে এমনভাবে সিল মারা হয়েছে 2টা মার্কার মার্জিনে, অর্ধেক এক মার্কায় ঢুকে গেছে, অর্ধেক এক মার্কায় ঢুকে গেছে, ওটা বাতিল ভোট। এতে কোনো ওটা পৌঁছে গেছে ভোট। আর যদি 60% একটা প্রার্থীর ঘরে আছে আর 40% একটা প্রার্থীর ঘরে আছে, ধরে নিতে হবে ওই ভোটটাও বাতিল ভোট। কারণ যখন 2টা ঘরে ঢুকে গেছে, সেটা একটা বাতিল ভোট হিসেবে গণ্য হবে। কিন্তু পরবর্তীতে ভোট গণাগুনির সময় যখন হাড্ডাহাড্ডি হয়, 2-1 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ করতে কষ্ট হয়, তখন ওই ভোটগুলা আপাতস্থিতিতে গণে, যার ঘরে সিলের বেশি অর্ধেক গেছে তার ভোট হিসাবে কাউন্ট হয়, এর পূর্বে নয়। আমি বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মীকে বলবো, আপনারা যখন এজেন্ট হিসাবে থাকবেন, তাহলে এজেন্ট হিসাবে থাকলে আপনাদের অত্যন্ত সুচতুর হইতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং 43টা সিস্টেম আমি নোট করেছি, আমি এটা পাঠিয়েও দিয়েছি যথা জায়গায়। অতএব আমার কিছু করতে পারবেন না, এই 43টা এখানে সবকিছু বলা যাবে না। আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরাজিত শক্তি কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর 43টা রাস্তা আমি বাড়তে দিয়েছি। কারণ আমি 1987 সাল থেকে 26 সাল পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করেছি। এবার হয়তো নাও পড়তে পারি, আমার আপত্তি নেই। আর যারা দেখুন, বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি তিনিও একটা দলের সমর্থক, যিনি তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও একটা দলের সমর্থক, একটা মার্কায় তিনিও ভোট দিবেন। বাংলাদেশের সকল লোক যারা দায়িত্বে আছেন, প্রশাসন আছেন, একটা মার্কায় না একটা মার্কা তার প্রতি যার সমর্থন আছে, আপনারও সমর্থন আছে। সেই জন্য আপনারা বিএনপির, আওয়ামী লীগের, জামাত ইসলামের, যে কোনো দলের সমর্থন হন না কেন, যদি আপনি নির্বাচনী দায়িত্বে পড়েন, আপনি তখন কোনো দলের নয়, আপনি হবেন নির্বাচন কমিশনের, যাতে করে কোনো রকমের জামাত ইসলামী কর্মীদের কোনো রকম বদনাম না হয়, যে তারা যেন নিরপেক্ষতা না হারায়। তা জাতির কাছে আমরা যে আল্লাহর আইন সত্যকের শাসনে যে দাওয়াত দেব, সেই দাওয়াত দুনিয়াবি পার্থিব কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র পরকাল। যাক, অনেক কথাই বলছিলাম, অনেক কথা, সেই কথাগুলো বললে অনেক এই ভিডিওর কলেবর অনেক বৃদ্ধি পাবে। আর সেই জন্য আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।